কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা, 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি, কাল পদযাত্রা কর্মসূচি ঘোষণা। দাবি আদায়ে রাজপথ ছেড়ে আদালতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। কোটা আন্দোলন ঘিরে দেশ বিরোধী ষড়যন্ত্রের শঙ্কা বিএনপি নেতাদের। পেনশন ইস্যুতে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক, শিক্ষকদের বিভ্রান্তি দূর করা হয়েছে দাবি সেতুমন্ত্রী। ভারী বৃষ্টির 24 ঘন্টা পরও রাজধানীর অনেক এলাকা পানির নিচে, সীমাহীন ভোগান্তিতে মানুষ, স্থায়ী সমাধান চান নিউ মার্কেটের ব্যবসায়ীরা। এবং অপ্রতিরোধ গতিতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শিকা আজিজ। কোটা সংস্কার আন্দোলন থেকে পুলিশের যানবাহন ভাঙচুর, হামলা এবং মারধরের অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। একই সাথে সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে কারো ইন্ধন আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবি প্রধান। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের সজাগ দৃষ্টি আছে বলে জানান তিনি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গেল বৃহস্পতিবার শাহবাগ অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। ঘটনার দিন পুলিশের যানবাহন ভাঙচুর, হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। এতে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থী উল্লেখ করা হয়। মামলার এজাহারে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরেরও অভিযোগ আনা হয়। এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে ডিবি প্রধান সাংবাদিকদের জানান, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। গাড়িতে হামলা করে তারা ইল পাটকেট নিক্ষেপ করে, এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেও মন্তব্য করেন ডিবি প্রধান। আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। আন্দোলনরতরা যদি জানমালের ক্ষতি, মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্ন সৃষ্টি করে এবং আদালত পুলিশের কথা না মানে, তবে ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারিও দেন হারুনুর রশিদ। কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না, তারা পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিচ্ছে আমরা সেটাই করব। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকের নামে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করে আসছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আগামীকাল গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ব্রিফিংয়ে অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতারা। বলেন, 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোন আইন না পাস হচ্ছে। এ পর্যায়ে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় নিয়ে হামলা, মামলার বিভিন্ন ঘটনা উঠে এসেছে, যেগুলো অনেক বেশি অপ্রত্যাশিত আমাদের জায়গা থেকে। আজকে শাহবাগ থানায় অজ্ঞাতনামা বলে আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, কোন প্রকার ক্ষয়ক্ষতি কিংবা হামলার ঘটনা ঘটেনি, কিন্তু তারা আজকে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের এই ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করলো। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এদিকে রাস্তা বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের আদালতে গিয়ে কথা বলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। গেল কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারা দেশ। বিক্ষোভ সমাবেশ ছাড়াও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। কোটা ইস্যু নিয়ে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে হাত ঢুকিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায়, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, যারা গণমানুষের
প্রতিপক্ষ হিসেবে পর্যবসিত করতে চায়, বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের বেআইনি কাজে যুক্ত না হয়ে জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। তো এমন নয় যে ঠিক এই মুহূর্তে যেখানে বাংলাদেশে কোনো কোটা নেই, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে, সচেতন রয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ এখান থেকে আমরা আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একই সঙ্গে এক ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি। কারণ এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তা বন্ধ না করে কোটা আন্দোলনকারীদের আদালতে গিয়ে কথা বলা উচিত। আদালতের রায়ের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করা উচিত বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিভ্রান্তি দূর করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী বছরের 1 জুলাই থেকে এটি কার্যকর হবে জানিয়ে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। এই সময় শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে একটি মহল রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টা করছে বলে দাবিও করেন ওবায়দুল কাদের। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 1 জুলাই সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনের নামে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মবিরতিতে বন্ধ ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম। এমন পরিস্থিতিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1.5 ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে পেনশন স্কিমের বিভ্রান্তির অবসান ঘটেছে বলে জানান তিনি। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক, একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। কর্মবিরতি প্রত্যাহারে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। আশা করি সকল সমস্যার অচিরে সমাধান। কোটা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী বৈষম্য দূর করা এবং রাষ্ট্রের সবার সমান সুযোগ নিশ্চিতে কোটা জরুরি। এই আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টার অভিযোগও করেন সাধারণ সম্পাদক। রাষ্ট্রের সকল জনগোষ্ঠী যাতে সরকারি চাকরি সহ সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ পায়, রাষ্ট্র সমাজে যাতে কোনো বৈষম্য না থাকে, সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। আন্দোলনের নামে শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। আইন তার নিজস্ব গতিতে চলবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের ফাঁকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে অন্য কোনো ষড়যন্ত্র করছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না দাবি করে তাদের পতন ঘটানো এখন মূল চ্যালেঞ্জ বলেই মনে করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির নেতা সহ সাবেক নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি নেতারা বলেন, দুর্নীতি ও দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন চায়। আসছে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বানও জানান তারা। সমস্ত শ্রেণীর বাংলাদেশের মানুষ আজকে এই সরকারের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত। সমাজে যে যেখানে আসি না কেন, সেই অবস্থান থেকে আমাকে কঠিন এবং কঠোরভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। নেতারা বলেন, বর্তমান সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই দেশে নানা ইস্যু তৈরি করছে। ভেঙে পড়া অর্থনীতিকে টিকে রাখবার জন্য তারা নানা রকম
পরিস্থিতি তৈরি করছে যাতে তাদের এই অপকর্মগুলো, তাদের ব্যর্থতাগুলো সামনে না আসে। মানুষের জীবন ঘনিষ্ঠ যে সমস্যা সেগুলোকে সামনে তুলিয়ে এনে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি, এই দুটো লড়াই একত্রে চলবে। সেখানে কোটা সংস্কার আসবে, সেখানে অন্যান্য আরও যেগুলো বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, চাকরি ক্ষেত্রে কোটা সংস্কারে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ন্যায্য। অভিযোগ করেন, বিএনপির চলমান আন্দোলনকে নস্যাতের চেষ্টা করছে সরকার। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। আমাদের চ্যালেঞ্জ হলো এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছু থাকবে না। সুতরাং এই হায়নার হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। দেশ ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় সবকিছুই নতুন নেতৃত্ব করবে বলেও আশা জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। যা কিছু করা দরকার ইনশাআল্লাহ তারা সেটা আগামীতে করবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর অনেক এলাকা থেকে এখনো নামেনি বৃষ্টির পানি। একদিন আগের ভারী বর্ষণে তলিয়ে যায় ঢাকার বেশিরভাগ এলাকা। মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এখনো জমে আছে পানি। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এদিকে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চান সমস্যার স্থায়ী সমাধান। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। এ চিত্র রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার এলাকার। জলাবদ্ধ সড়কটির এক পাশে দুটি শিক্ষা বোর্ড অফিস, অপর পাশে বুয়েটের হল ও আবাসিক এলাকা। শুধু সড়ক নয়, পুরো এলাকা তলিয়ে আছে পানিতে। এক প্রকার ঘরবন্দি এখানকার মানুষ। চাকা গাড়িগুলি সবই তোলা যায়, এত পরিমাণ পানি, পানির কোনো শেষ নেই। যেদিকে যায় সেদিকেই পানি, বেরোতে পারিনি বলতে গেলে, যার কারণে মানে না খাইয়ের মধ্যে আছে এক প্রকার। আমাদের দেখেন এই আদমনা পানি, এই লোড গাড়ি দিয়ে গাড়া গর্ত দিয়ে পানি দিয়ে যাই আমরা। জলাবদ্ধতায় সড়কের খানাখন্দ দেখা না যাওয়ায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে। গাতটা কোন জায়গায় কিছুই দেখা যায় না। এই যে সাইকেলে ডিউটিতে যাইতাছি, গাতার ভিতরে পড়ে গেছে। সরকার বলেছে 2024 সালে আমরা মডেল বাংলাদেশ দেব, ওইটা কি মডেল বাংলাদেশ? সিটি কর্পোরেশন প্রতিনিয়ত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি করলেও বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই বলে ক্ষোভ জানান ভুক্তভোগীরা। উনি নগর ভবনে বৈশা যে এরকম কাজ করতেছে, বাস্তবে এটা দেখা দরকার। ঢাকা শিক্ষা বোর্ডের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা পানির নিচে এখনো ভাসছে। মানুষজনের যাতায়াতের এই দুর্ভোগ, কিন্তু এর আসলে সমাধান কি? সরকারের যে বলতেছে যে উন্নয়নের জোয়ারে ভাইসা যাইতেছে, আমাদের এই বৃষ্টির পানির জোয়ারে ভাইসা যাইতেছে। কদিন পর তো রাস্তা খোদাই করে বড় বড় পাইপ ঢুকায়, পাইপ ঢুকানোর পরে পাইপ দেওয়ার পানি আর যায় না। ওরা লাগে যায় ঠিকই, পাইপ দেওয়ার পানি যায় না। এদিকে বৃষ্টিতে নিউ মার্কেট এলাকা থেকে পানি নেমে গেলেও ব্যবসা শুরু করতে পারেননি অনেক ব্যবসায়ী। বিভিন্ন মার্কেট, বিপণী বিতানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে তারা। এই যে সব বাদ, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের সম্পূর্ণ এই যে মনে করেন পুরো চালানি শেষ আমাদের। কালকে তো ম্যাক্সিমাম আপনার 4-5 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে, আর আজকে তো অবশ্যই আরো হবে। ভারী বৃষ্টিতে মাঝে মাঝে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ জানান অনেকে। এর স্থায়ী সমাধান চান ব্যবসায়ী নেতারা। তাপস ভাইয়ের কাছেও আমরা আশা করি যেন আমাদের এটা অতি তাড়াতাড়ি একটা সুন্দরভাবে কাজ হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ভারী বৃষ্টিপাত না হওয়ায় বন্যা কবলিত এলাকা থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। তবে পানি কমলেও আবাদি ফসল নষ্ট, কাঁচা পাকা সড়ক বিধ্বস্ত, নদী পাড়ে ভাঙন বৃদ্ধি সহ সুপেয় পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন বন্যা কবলিত লাখো মানুষ। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরিস্থিতি আবারও অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। এতে ফুটে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতি। নষ্ট হয়েছে ফসল, কাঁচা পাকা সড়ক ও নদী পাড়ে ভাঙন বৃদ্ধি সহ দুর্গত এলাকায় কর্মহীনদের মাঝে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।
লালমনিরহাটে বন্যার পানি নামলেও দুদফা বন্যায় জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ক্ষতি হয়েছে অধিকাংশ কাঁচা সড়ক। এসব এলাকার কৃষকের বীজতলা সহ নষ্ট হয়েছে নানা ফসল। এরই মধ্যে শুরু হয়েছে নদী ভাঙন। এছাড়া পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নিম্নাঞ্চলের অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবাদগুলো নষ্ট হয়েছে, বাদাম উঠাইতে পারে নাই, তারপরে পানি বসার কারণে আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। আমাদের নদী ভাঙন শুরু হয়ে গেছে এবং বাড়িঘর অনেক ভেঙে গেছে এবং এখনো ভাঙতেছে। বৃষ্টি কমায় জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 35 ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক মানুষ এখনো শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকটে রয়েছে। চাহিদার তুলনায় সরকারের ত্রাণ সহায়তাকে অপ্রতুল বলছেন বানভাসীরা। পঞ্চগড়ে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে এখনো অধিকাংশ জমি পানির নিচে। দুদফা বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ। গবাদি পশু নিয়েও অনেকে বিপাকে পড়েছেন। আগামী 7 দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় আবারও পানি বৃদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি কমায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমেছে, তবে হাওর ও নিম্নাঞ্চলে এখনো পানিতে তলিয়ে আছে অনেক রাস্তাঘাট। ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ তাহিরপুর সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। ভারী বৃষ্টিতে আবারও পরিস্থিতি অবনতির শঙ্কা বলছেন পানি উন্নয়ন বোর্ড। নগর পানি ওর ভিতরে কিস্তিতে 2টার সময় আমরা মাটির মধ্যে ঘুমাইছি, সকি জায়গা নাই, মাটির মধ্যে বাচ্চা নিয়ে ঘুমাইছি। রাতে 2টার সময় উঠে দেখি পানি ঘরের উপরে দেখে অক্রোৎকান পানি বুকমা পানি হয়ে গেছে। ওখানে পর্যন্ত চলার মাঝে আমরা জাল হয়েছে না। মৌলভীবাজারের 5 উপজেলায় বন্যার পানি নামায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। সেই সঙ্গে টানা 27 দিন খাবার পানির সংকট সহ মানবেতর জীবনযাপন করছে এখানকার শত শত পরিবার। বন্যায় জেলার 42,000 কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি টাকা। আমাদের পানির জন্য মানুষ হাহাকার করছে। আমাদের পানি নলকূপগুলা পানিতে ডুবিয়ে গেছে, তলিয়ে গেছে। মাটি সাটি সব মানে ভাঙ্গা যাইতাছে। বাচ্চা নিলে আর টিন বিন সব ছুটি গেছে গিয়া। বাচ্চা নিয়ে এখনো ভয়ঙ্কর অবস্থা। আমরা লাল চাল বুঝতানা খালি 500 দিয়ে চাউল দিছিলা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনপ্রিয় ফুটবল খেলা। এই খেলা প্রসারের লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে অনেকেই বিশ্ব দরবারে তুলে ধরেছে, তাই খেলাধুলার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার। বিকেলে আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন শেখ হাসিনা। এই টুর্নামেন্টে স্ট্যান্ডার্ড ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ। বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্টে। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024 এর ফাইনাল ম্যাচ মুখোমুখি বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই খেলা গ্যালারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের টুর্নামেন্টে অংশ নেয় 31টি দল। স্ট্যান্ডার্ড ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ইসলামী ব্যাংক বাংলাদেশ। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রফি গ্রহণ করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সময় বঙ্গবন্ধু পরিবারের ফুটবলের প্রতি অনুরাগের কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, এই জনপ্রিয় খেলার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করছে সরকার। আসলে আমার দাদা তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল জামাল তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে, এটা হলো বাস্তবতা। যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ যাত্রায় সবাইকে আরও উদ্যমী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে।
শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে বিভাগীয় শহরগুলোতে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, যেটা ওই মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার। এখন সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে। সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে এবং তারা শুধু দেশ না, দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। নরসিংদীতে মেয়েকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন মা ও বোন, গুরুতর আহত মেয়ে। শনিবার সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো শিবপুরের ইটাখোলা মুনসেফের চর এলাকার মালয়েশিয়া প্রবাসী জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা আক্তার ও তার মেয়ে মাইমুনা। গুরুতর আহত 4 বছর বয়সী সিনহা, তাকে গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। আর মামা একটা বড় দৌড় মারছে, ট্রেনের মিলে পরে মামি গেছে, আমার টান্দা হেভি নিতো গা, পরে মামিও পড়ে গেছে। ট্রেনটা যখন আসছে ডাইরেক্ট ট্রেন ছিল তো হর্নটা দেওয়ার সাথে সাথে বাচ্চাটা মনে করে ওর মারে খুঁজতেছিল আর কি, কিন্তু ও প্ল্যাটফর্মে এখানে না আসা ট্রেনটা সামনাসামনি একদম মুখোমুখি ট্রেনটা নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওর মা ওর উঠাইতে নিছিল, ওর মার কোলে আবার ছিল, মানে আরো ছোট একটা বাচ্চা ওর মায়ের কোলে ছিল। ওই কোলের বাচ্চা সহকারে উনি ওই যেটা বাচ্চা নিচে পড়ছে ট্রেনে নিচে ওরে উঠাইতে গিয়ে উনিও ট্রেনটা নিচে পড়ে গেছে। সরকারি দপ্তরে চাকরির প্রলোভন, ষাটলিপি ও মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি দিতে শিক্ষার্থী টানছে জ্যোতি কমার্শিয়াল সেন্টার। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে প্রশিক্ষকদের সবাই বিভিন্ন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতে কর্মরত। চাকরির সঙ্গে এই কমার্শিয়াল সেন্টারটির যোগসূত্র খুঁজতে তদন্ত চান শিক্ষাবিদরা। মাহমুদ হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। সরকারের বিভিন্ন দপ্তরে ষাটলিপি ও মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে শিক্ষার্থীদের টানছে কোচিং কেন্দ্র জ্যোতি কমার্শিয়াল সেন্টার। কারা এই কেন্দ্রের প্রশিক্ষক, তাদের খোঁজে এবার দেশ টিভি। অনুসন্ধানে খোঁজ মেলে যারা এখানে ক্লাস নেন বেশিরভাগই বিভিন্ন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতে কর্মরত। সরকারি চাকরি করে সবাই, যারা মানে এখানে ক্লাস নেয় এবং প্রশ্ন করে তারা সবাই সরকারি চাকরি করে। তারা কি প্রথম শ্রেণীর কর্মকর্তা? না না না, তাহলে ওই সবাই ক্লাস 3 এমপ্লয়। শিক্ষকদের লিস্ট চাইলে প্রথমে গড়িমসি করলেও পরে কৌশলে একে একে 7 জনের নাম বলেন জ্যোতির সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির। পুলিশ হেডকোয়ার্টার মিস্টার হেরাল, অ্যাসিস্ট্যান্ট বেঞ্চ অফিসার মিস্টার কৌশল, এবিও হাইকোর্ট, তাশরিফুল স্টোটাইপিস্ট, মনিরুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আলমাস হোসেন বোধের সম্ভবত হাইকোর্ট, রিয়াজুল ইসলাম কাজ করেন পুলিশ সদর দপ্তরের মুদ্রাক্ষরিক হিসেবে। এছাড়া মোহাম্মদ হেলাল উদ্দিন, কাউসার হোসেন এবং জুয়েল রানা 3 জনই হাইকোর্টের বেঞ্চ সহকারী পদে কর্মরত। তাশরিফুল ইসলাম কৃষিতে আর মনিরুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুদ্রাক্ষরিক আর আলমাস হোসেন হাইকোর্টের পিও পদে কর্মরত। আর ঢাবির অর্থনীতি বিভাগের শিক্ষক সোয়াইব আহমেদের নাম সহ পোস্টারও দেখা গেল সেন্টারের দেয়ালে। জানা গেল তিনি এখানে শিক্ষকতা করছেন খুব কম সময় ধরে। অভিযোগ রয়েছে এই কেন্দ্র থেকে কোচিংয়ের পর চাকরিপ্রাপ্তদের বেশিরভাগই বিভিন্ন আদালত ও মন্ত্রণালয়ে কর্মরত। দেশ টিভির অনুসন্ধানে যার প্রমাণও মিলেছে। জ্যোতি কমার্শিয়াল সেন্টারের এক ঝুড়িতেই মিলল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে কর্মচারী পদে চাকরি পেতে ইচ্ছুকদের প্রবেশপত্র। প্রশ্ন থেকে যায়, চাকরি পাইয়ে দিতে কি যোগসূত্র এই কোচিংয়ের সঙ্গে? তার তদন্ত চান শিক্ষাবিদরা। সরকারি চাকরিতে যেন মেধার ভিত্তিটা ব্যবহার করা হয়। মেধা কিভাবে মূল্যায়িত হবে? যদি সেখানে প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্র পেয়ে কেউ কেউ পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যায়, এটি অতি দ্রুত তদন্ত করে দেখা দরকার। স্বভাবতই প্রশ্ন থেকে যায়, তাহলে কি পিএসসির গ্রেপ্তার হওয়া উপপরিচালক আবু জাফরের স্ত্রী জ্যোতির এই প্রতিষ্ঠান থেকেই চলে 3য় ও 4র্থ শ্রেণী সহ অন্যান্য সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের মতো ঘৃণ্য কাজটি?
মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। 1969 সালে প্রতিষ্ঠিত বরগুনা জেলা কারাগার আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। 50 বছরেরও পুরনো ভবনটিতে ঝুঁকি নিয়ে বাস করছেন বন্দীরা। কারাগারে নিরাপত্তা দেয়াল নিচু থাকায় অরক্ষিত পাকিস্তান আমলে নির্মিত এই কারাগারটি। বিষয়টি স্বীকার করে নতুন কারাগার নির্মাণের প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা কারাগারের বেশ কিছু ভবনে দেখা দিয়েছে ফাটল। এর মধ্যে কারাগারের হসপিটাল এবং বিষখালী ও পায়রা নামের ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে বেহাল কিশোর ওয়ার্ডও। সামান্য বৃষ্টি হলে পানিতে ভেসে যায় মেঝে। আর এসব ভবনেই রাখা হচ্ছে বন্দীদের। আমরা দেখা সাক্ষাৎ করতে যাওয়ার পরে দেখলাম যে উপর থেকে পানি পড়ে এবং ভীমে ফাটল, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। ধসে পড়লে শতাধিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। সবাই আসলে মানুষ হাঁটলো এটা কাঁপে। বৃষ্টি আসলে পানি পুরে তলিয়ে যায়। আসলে ওখানে বর্তমান যে অবস্থা, থাকার অবস্থা নাই। এর পাশাপাশি হাসপাতাল আছে, হাসপাতালটি খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে হাসপাতালটি ধসে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ এসব ভবনে আতঙ্কে থাকছেন বন্দী ও দায়িত্বরত কারারক্ষীরা। এছাড়া নিরাপত্তা দেয়াল নিচু থাকায় অরক্ষিত কারাগারটি। সবচেয়ে বেশি হলো আমাদের গাইডওয়ালটা। এটা 1968 সালে তৈরি হয়েছে। তখনকার ডিজাইন খুব দুর্বল ছিল, হাইট খুব কম। যে কোনো সময় যে কোনো বন্দী এখান থেকে পালাই যেতে পারে। অতএব এই ওয়ালটা আমাদের খুবই জরুরি। নতুন করে কারাগার নির্মাণের জন্য প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। এটা আজ থেকে প্রায় 50 বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছে। তো এমনিতে আমাদের এই কারাগার সম্প্রসারণের প্রক্রিয়া হিসেবে আমরা অতিরিক্ত জায়গা বরাদ্দের বিষয়টা নিয়ে কাজ করছি। পাশাপাশি যে সমস্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে এগুলো আসলে কোথাও সংস্কার করার প্রয়োজন, কোথাও ভেঙে নতুন করে করার প্রয়োজন। বরগুনা জেলা কারাগারের ধারণ ক্ষমতা 200 জনের হলেও বর্তমানে এখানে 300 কারাবন্দী রয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা 2 সপ্তাহের বন্যায় সিরাজগঞ্জে যমুনার পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল। বিস্তীর্ণ ফসলের সাথে তলিয়ে গেছে ঘাসও। এসব এলাকায় মানুষের খাবারের পাশাপাশি দেখা দিয়েছে চরম গোখাদ্যর সংকট। এতে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন দুর্গতরা। সিরাজগঞ্জ প্রতিনিধি সাইমুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। যমুনার চরাঞ্চল, দু চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি। এবারের বন্যায় পানিতে তলিয়েছে জেলার 5 উপজেলার চরাঞ্চলের 34টি ইউনিয়ন। বাড়িঘর তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। অনেকেই চরম দুর্ভোগ উপেক্ষা করে নিজেদের বসত বাড়িতে অবস্থান করছেন। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। শুধু মানুষই নয়, বন্যার কবলে পড়েছে গবাদি পশুও। পানিতে কাঁচা ঘাস তলিয়ে থাকায় তাদের খাবারে পড়েছে সংকট। এতে হাঁস, মুরগি, গরু, ছাগলের খাবার জোগাড় করতে দুর্গতদের পড়তে হচ্ছে চরম বিপাকে। গরু বাছুরের খাদ্য নাই, মানুষের অভাব, বাল বাচ্চা নিয়ে খুবই কষ্ট করতেছি। আঙ্গর তো খুব অবস্থা খারাপ। আমরা এক তো খাই, এক তো খাই না। আঙ্গ তো কেউ দেখ পারাইছে না, কেউ খোঁজ খবরও নেই বেড়াইছে না। দিন ধরে পানি উঠছে, বাড়ির থাকার জন্য যে একটা ঘর আছিল তাও ভেঙে গেছে। গেলি পরে আমি যে এক বাড়িতে এসে শুকনা জায়গা আছে ওইখানে উঠছে। পরিস্থিতি বিবেচনায় ত্রাণের সঙ্গে গোখাদ্য বিতরণের নির্দেশনা দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। শুকনো খাবার যেমন মানুষের জন্য আসছে, সেরকম পশু যারা আছে তাদের জন্য এই ধরনের ব্যবস্থা আগামী দিনে আমাদের করার প্রয়াস রয়েছে। আমরা অবশ্যই সেগুলো মাথায় নিয়ে কাজ করব। সেই সঙ্গে প্রাণী সম্পদ বিভাগ দুর্গত এলাকায় গবাদি পশুর চিকিৎসার জন্য গঠন করেছে 5টি মেডিকেল টিম। গবাদি পশু এই সময় বন্যার কারণে সাধারণত কিছু কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এই প্রাদুর্ভাব যেন না বাড়ে সেই কারণে আমরা এর আগেও টিকা দিয়েছি এবং আমরা অলরেডি আমি টিকা নিয়ে আসছি আমার কেন্দ্র থেকে, এবং আগামীকাল এই টিকাগুলো আমাদের এই বন্যা প্রবণ এলাকাতে চলে যাবে। জেলার 34টি ইউনিয়নে প্রায় 2 লাখ গবাদি পশু বন্যার কবলে। নিউজ ডেস্ক, দেশ টিভি।